আজকের ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। এই ঘটনা ঘটেছিল আমার মামার সঙ্গে। আমি আগে জানিয়ে রাখি, আমার বাসা মুলতানে, তবে এখন আমি রাওয়ালপিন্ডিতে শিফট হয়েছি। 2019 সালে আমার মামা অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাজ করতেন। এখন তো আলহামদুলিল্লাহ তার নিজেরই ব্যবসা আছে। তখন তার বিয়ে হয়নি, তিনি মুলতানেই থাকতেন। একদিন তাকে লাহোর থেকে একটি ডেড বডি নিয়ে আসতে হবে, আর এই ডেড বডিটি আনার জন্য তাকে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত বোনাস মানে এক্সট্রা টাকা দিচ্ছিল। মামা ভেবে দেখলেন, এমনকি বাসার সবাইকে বললেন তার যাওয়া যাবে কিনা। বাসার সবাই, আমার নানা নানি সহ পরামর্শ দিলেন, তাকে যেতে বললেন এবং তিনি রাজি হলেন। তিনি দুপুর 1টা কি 2টার দিকে মুলতান থেকে লাহোরে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি আমাদেরই এক আত্মীয়র বাসায় গেলেন কিছুক্ষণ বিশ্রাম করতে। খাওয়া দাওয়া শেষে সন্ধ্যা 6টা কি 7টার দিকে তিনি ডেড বডি নিতে বের হলেন। তিনি ডেড বডিটি নিলেন, অ্যাম্বুলেন্সে রেখে মুলতানের উদ্দেশ্যে রওনা দিলেন। অর্ধেক পথও পার হয়নি, তখন হঠাৎ তার বাথরুমে যাওয়ার দরকার হলো। তাই তিনি গাড়ি দাঁড় করালেন। যেখানে গাড়ি দাঁড় করালেন সেখানে বেশ জনবসতি ছিল, রাস্তায় দোকানপাট আর ভালোই ট্রাফিক ছিল। তিনি একটি গলির ভিতরে গেলেন। ওখানে অনেক আবর্জনা আর নোংরা পড়েছিল। একটি গাছের পাশে গিয়ে তিনি ফ্রেশ হয়ে ফিরে এলেন। এ সময় রাত 10টা বাজে। তিনি আবার রওনা দিলেন। রাস্তায় তিনি গান শুনছিলেন, যা আসলে ঠিক ছিল না, কারণ অ্যাম্বুলেন্সে একটি ডেড বডি ছিল। তবুও আমি যেমন পেয়েছি ঠিক তেমনই বলছি আপনাকে। গান চলার মাঝে হঠাৎ কেউ কথা বলছে এমন শোনালো, একটি অদ্ভুত ভয়ানক কণ্ঠস্বর। কখনো কেউ কাঁদছে, কখনো কেউ হাসছে। আর ভয়াবহ ব্যাপার হলো, এই কণ্ঠস্বর একজন মানুষের মতো মনে হচ্ছিল না। কখনো মনে হচ্ছিল একজন নারী, আবার কখনো শিশুর গলার মতো। মামা তড়িঘড়ি গান বন্ধ করলেন, পেছনে তাকালেন। অ্যাম্বুলেন্সের সেই সাইডে যেদিকে ডেড বডিটি রাখা ছিল। আর তখন তিনি দেখলেন ডেড বডি নেই। এটা দেখে মামার মাথায় যেন বাজ পড়ল। রীতিমতো ধাক্কা খেয়ে গেলেন, কারণ ডেড বডি পৌঁছানো তার দায়িত্ব ছিল। ওটা তাকে নির্দিষ্ট লোকেশনে পৌঁছাতেই হবে। মামা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স থেকে নেমে সামনে এগোলেন। সব দিকে খুঁজে দেখলেন, কিন্তু ডেড বডি কোথাও নেই। তিনি আবার ফিরে অ্যাম্বুলেন্সের পিছনের সিটে দেখলেন। মামা তখন আবার চারপাশে দেখতে লাগলেন, যেন ডেড বডিটা কোথাও রাস্তার মধ্যে পড়ে না গেছে। হয়তো অ্যাম্বুলেন্সের দরজা ঠিক মতো লাগেনি। এই সন্দেহে তিনি বারবার রাস্তার পাশে খুঁজতে লাগলেন। এভাবে খুঁজতে খুঁজতে রাত 12টা বেজে গেল, কিন্তু ডেড বডির কোনো হদিস নেই। মামার মাথা তখন কাজ করছিল না। তিনি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন। অবশেষে তিনি আবার রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। গাড়ি চালাতে চালাতে হঠাৎ মনে হলো কেউ যেন তার অ্যাম্বুলেন্সকে ধরে রেখেছে। মামা ফুল রেস দিচ্ছেন, কিন্তু গাড়ির স্পিড 20 কিলোমিটার থেকে উপরে উঠছে না। হঠাৎ করে গাড়ি এক ঝটকায় বন্ধ হয়ে গেল। মামা নেমে এসে বনেট খুলে সব দেখলেন, গাড়ির কোনো সমস্যা নেই। তবু অ্যাম্বুলেন্স স্টার্ট হচ্ছে না। তিনি সামনে কাজ করছেন। ঠিক তখনই মনে হলো অ্যাম্বুলেন্সের পেছনের দরজা কেউ খুলল। মামা ছুটে গিয়ে পেছনে তাকালেন এবং দেখলেন ডেড বডিটা আবার সেই জায়গাতেই পড়ে আছে, ঠিক আগের মতোই যেভাবে রেখেছিলেন। মামার শরীর কাঁপতে শুরু করলো, হাত পা ঠান্ডা হয়ে গেল। এখনো তিনি পেছনেই ছিলেন। ঠিক তখনই তার চোখের সামনে তিনি দেখলেন কেউ একজন অ্যাম্বুলেন্সের সামনের দরজা খুলল, কিন্তু সামনে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। মামা দ্রুত বনেট বন্ধ করলেন, গাড়ির সব দরজা লক করলেন, আয়াতুল কুরসি পরে স্টার্ট দিলেন। এবার গাড়ি স্টার্ট হয়ে গেল। তিনি তড়িঘড়ি করে রওনা দিলেন, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। গাড়ি চালাতে চালাতে মামা অনুভব করলেন যেন তার পাশে কেউ বসে আছে। সিটটা ভেতরের দিকে দেবে গেছে, যেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ ওখানে বসে আছে। ভাবুন তো, আপনার ঠিক পাশে কেউ বসে আছে, কিন্তু তাকে আপনি দেখতে পাচ্ছেন না। কি ভয়ানক পরিস্থিতি, তাই না? এরপর তিনি স্পষ্টই টের পেলেন কেউ তার কানের কাছে শ্বাস নিচ্ছে
গা ঘেঁষে ফুঁসছে। মামার সাহস তখন সম্পূর্ণ ভেঙে পড়ে। ভয়ে তিনি সেখানেই অজ্ঞান হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, দেখলেন অ্যাম্বুলেন্সের সব দরজা খোলা, ডেড বডিটাও নেই। কিন্তু দূরে রাস্তায় তিনি একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, যে মানুষটি ছেঁড়া কাপড় পরা, পুরো শরীর কাজল কালো, আর তার দুই হাত এত লম্বা যে হাতের ডগা পায়ের কাছে পৌঁছে যাচ্ছিল। এই দৃশ্য দেখে মামা দৌড়ে পালালেন। দৌড়াতে দৌড়াতে অ্যাম্বুলেন্স থেকে এত দূরে চলে গেলেন যে নিজেকে এক জঙ্গলের মতো এলাকায় পেলেন। শ্বাস নিতে পারছেন না। একটি গাছের কাছে বসে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, একবার আমাকে আমার বাড়ি ফিরিয়ে দেন। হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি ভুল অবস্থায় ভুল জায়গায় গিয়ে বাথরুম করেছি। তিনি কিছুটা সামলে উঠে আবার অ্যাম্বুলেন্স খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে রাত 3টা বেজে গেল। অবশেষে তিনি একটি রাস্তায় এলেন এবং দেখলেন কিছু মানুষ সামনে হাঁটছে। মামা দৌড়ে গিয়ে তাদের কাছে সাহায্য চাইলেন, কিন্তু মানুষগুলো পেছনে ফিরে তাকাতেই তিনি দেখলেন এগুলো মানুষ নয়, সবকটি মৃতদেহের মতো। তাদের চেহারা ঠিক সেই রকম যেমন মৃতদেহ থেকে রক্ত সরে গেলে হয়, হলুদ, নিস্তেজ, চোখ বসে যাওয়া। ওরা সবাই মামাকে দেখে হাসতে লাগলো। মামা প্রচণ্ড চিৎকার করে আবার অজ্ঞান হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি নিজের বাড়িতে শুয়ে আছেন। আমরা সবাই তাকে ঘিরে আছি। ডাক্তার বলেছিলেন মামা 4 দিন ধরে কোমায় ছিলেন। আর ভয়ানক বিষয় হলো, তিনি যেদিন রাস্তায় সেই অদ্ভুত মানুষটিকে দেখেছিলেন, তারপর দীর্ঘদিন তিনি তাকেই বারবার দেখতে পেতেন। যেখানেই যেতেন যেন সে তাকে অনুসরণ করছে। অনেক আলেমের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষে আমার বাবা মামাকে এক আলেমের কাছে নিয়ে গেলেন ভাওয়ালপুর এলাকায়। সেখানে 30 দিনের চিকিৎসা চলেছিল। চিকিৎসার নিয়ম ছিল মামাকে একাই কবরস্থানে যেতে হবে এবং আলেম যে লিম, পাতা বা কাগজ পরে দিয়েছিলেন তা মাটিতে পুঁতে আসতে হবে। মামা যখনই কবরস্থানে যেতেন, তার সামনে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত। হঠাৎ করে কোনো ছায়া সামনে এসে দাঁড়াতো। কেউ তাকে ডাকতো, আবার কেউ তাকে চড় মারত। অবশেষে 30 দিনের পর মামা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। আলেম তখন বলেছিলেন মামা যে জায়গায় গিয়ে ওয়াশরুম করেছিলেন, সেই গাছের নিচে এক পুরো জিন্নাতের তাবিলা বাস করত। এই কারণে ঘটনাগুলো ঘটেছিল। কিন্তু আজ পর্যন্ত ওই অ্যাম্বুলেন্সটির কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনকি সেই ডেড বডিরও না। এটাই ছিল আমার মামার সেই ঘটনা, যা আমি আপনার সাথে শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, চলুন এবার আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই। আমার নাম ফারদিন। অনেকদিন ধরেই আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার। আজ আমি আমাদের 3 বন্ধুর একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটেছিল ভারতের আজমের শরীফে। আমরা 3 জন বন্ধু মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি। আমি বললাম, চলো আজমের শরীফ যাই। সবাই রাজি হয়ে গেল। তারপর আমরা 2 জানুয়ারি 2023-এর রাত 4টার যোধপুর এক্সপ্রেস ট্রেনে রওনা দিলাম। আমি আগে থেকেই আজমের যেতাম এবং এক ভাইয়ের হোটেলেই থাকতাম। এইবারও ট্রেনের মধ্যেই ফোন দিয়ে বললাম, ভাই আমরা 3 জন আসছি, রুমটা খালি রাখবেন। তিনি বললেন, আচ্ছা চলে এসো। 3 জানুয়ারি দুপুর 2টায় আমরা আজমের পৌঁছালাম। নাস্তা করে রুমের দিকে রওনা দিলাম। আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম প্রথমে একটু বিশ্রাম করি, তারপর দরগা শরীফে যাব। হোটেলে গিয়ে রুম চাইলে ভাই বললেন 4র্থ তলার সব রুম বুকড, আপনারা 5ম তলার রুম নেন। আমরা রাজি হলাম। ক্লান্ত থাকার কারণে রুমটা ভালোভাবে দেখেও নি। হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়লাম। আমাদের ঘুম ভাঙল সন্ধ্যা 6টায়। তাড়াতাড়ি গোসল করে দরগা শরীফে গেলাম, জিয়ারত করলাম এবং রাত 11টার দিকে হোটেলে ফিরে এলাম। আমার 2 বন্ধু অবেশ আর মন্য ভীষণ ঘুমে ঢুলছিল, তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ে তবেই ঘুমাই। আমি ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়ার সময় অদ্ভুত একটা অনুভূতি হলো, যেন কেউ আমাকে দেখছে। রুমটায় না ছিল বাতাস ঢোকার পথ, না ছিল বাতাস বের হওয়ারও জায়গা। একটা মাত্র ঘর, তার ভেতরেই ওয়াশরুম। নামাজ শেষ করে জায়নামাজে বসেছিলাম। হঠাৎ করে ভীষণ অস্বস্তি লাগলো।
রুমে একটি ছোট জানালা ছিল, যা বাইরের দিকে খোলা। আমি জানালাটি খুলে দিলাম। তারপর অদ্ভুতভাবে আমার মন বারবার সেই জানালার দিকে টানছিল। জানালার বাইরে ছাদে ওঠার একটা সরু রাস্তা দেখা যাচ্ছিল। রাত তখন প্রায় 1:30। আমারও ঘুম আসছিল না। আমার একটা অভ্যাস ছিল, যখনই লাইট চলে যায় আমি ঘুমের মধ্যে খুব জোরে চিৎকার করে উঠি, কারণ ছোটবেলা থেকেই ঘাবড়াহট হওয়া শুরু হয়ে যায়। ওখানেও তাই হলো। রাত প্রায় 2টার দিকে হঠাৎ লাইট চলে গেল আর আমি চিৎকার করতে শুরু করলাম। আমার 2 বন্ধু মন্নু আর অবেশ ঘুম থেকে উঠে আমার দিকে টর্চ মেরে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তখন হুঁশে ফিরে বললাম, কিছু না। লাইট চলে গেলে আমি একটু ঘাবড়ে যাই। সেই মুহূর্ত থেকেই আমাদের রাতটা খারাপ হতে শুরু করলো। লাইট যাওয়ার পরে গাছের দিকে যে দরজাটা ছিল সেটা নিজেরাই জোরে জোরে বাজতে শুরু করলো, ঠিক যেন কেউ দরজায় প্রচণ্ডভাবে আঘাত করছে। আমরা দেখতে গেলাম। আমি রুমের গেট খুলে গাছের দিকে উঠলাম। গিয়ে দেখলাম গাছের দরজা পুরোপুরি খোলা, অথচ আমরা 3 জনই আগে সেটা ঠিকমতো বন্ধ করেছি। দেখে নিয়েছিলাম সেখানে তো কেউ ছিল না। আমি আবার দরজা ভালো করে বন্ধ করে দিলাম আর আমরা রুমে ফিরে এলাম। রুমে ফিরে আসার 5 মিনিটও হয়নি, আবার ঠিক একই শব্দ, যেন কেউ গাছের দরজাটা জোরে জোরে পেটাচ্ছে। আমি আবার রুমের গেট খুললাম, মোবাইলের টর্চ জ্বালালাম। আমি দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অবাক হয়ে গেলাম যে দরজাটা আমি নিজ হাতে বন্ধ করে এসেছি সেটা আবার পুরোপুরি খুলে গেছে। আমরা রুমে ফিরে এসে বসে পড়লাম। 3 জনই আয়াতুল কুরসি পরে দম করলাম। এখন এমন পরিস্থিতিতে ঘুম আসার প্রশ্নই নেই। আমাদের ঘুম উড়ে গেল পুরোপুরি। রাত প্রায় 3টা হবে। আমার খুব পিপাসা লাগলো। হোটেলে আমাদের পানির বোতল শেষ হয়ে গিয়েছিল। আমি বন্ধুদের বললাম, তোমরা রুমে থাকো, আমি নিচে গিয়ে পানি নিয়ে আসি। ওরা রাজি হলো। আমি রুমের গেট খুললাম। গাছের দরজার দিকে দৃষ্টি না দিয়ে নিচে নামতে শুরু করলাম। 4th ফ্লোর ফাঁকা, 3rd ফ্লোর সেখানেও কেউ নেই, 2nd ফ্লোর এখানেও একটাও মানুষ নাই। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। মনে পড়ল হোটেলওয়ালা তো বলেছিল সব রুম বুকড। এমন সময় আমার তীব্রভাবে অনুভব হলো ঠিক আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি শুনেছিলাম এমন সময় নাকি পেছনে ফিরে তাকানো উচিত নয়। তাই না তাকিয়ে দ্রুত নিচের দিকে নামলাম। গ্রাউন্ড ফ্লোরে নেমে দেখি সেখানেও কেউ নেই, বরং হোটেলের কর্মচারীরা হোটেলের মেইন গেটে বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেছে। অর্থাৎ পুরো হোটেলে তখন আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না। সেই মুহূর্তে আমার অবস্থা কি ছিল তা শুধু আমিই জানি। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। বাইরে যাওয়ার কোনো পথ ছিল না। ভয় এতটাই চেপে বসেছিল যে এখন লিখতেও গা শিরশির করে। আমি তাড়াতাড়ি নল থেকে বোতলে পানি ভরলাম। কালেমা পড়তে পড়তে দ্রুত দৌড়ে ওপরের দিকে উঠতে লাগলাম। আর আমার মনে হচ্ছিল আমার সাথে সাথে কেউ দৌড়াচ্ছে। রুমে ঢুকে বন্ধুদের সব বললাম। ওরা শুনে শক হয়ে গেল। হোটেলওয়ালার নাম্বার আমার কাছে ছিল, ফোন দিলাম, কিন্তু তার ফোন সুইচড অফ। আমরা 3 জন মিলে শুধু এ ব্যাপারে কথা বলছিলাম। এমন সময় মনে হলো যেন কেউ আমাদের রুমের বাইরে চক্কর দিচ্ছে। আমরা 3 জন একসাথে গুটিসুটি মেরে বসে রইলাম আর যা হচ্ছিল তা অনুভব করছিলাম। দরজার নিচের যে সরু ফাঁক থাকে সেখান দিয়ে আমি স্পষ্ট দেখতে পেলাম কারো পায়ের ছায়া বারবার ঘুরে যাচ্ছে। অর্থাৎ দরজার ঠিক বাইরে কেউ ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো নিজেই নিচে নেমে দেখেছি মেইন গেটে কেউ ছিল না, বাইরে থেকে তালা লাগানো আর পুরো হোটেল ফাঁকা। তাহলে ওই হোটেলে অবশ্যই কিছু একটা ছিল, প্যারানর্মাল অ্যাক্টিভিটি অবশ্যই। কিন্তু কেমন করে যেন আমাদের কখন ঘুম লেগে গেল আমরা বুঝতেই পারিনি। সকালবেলা চোখ খুলতেই আমরা সেই হোটেলটা সঙ্গে সঙ্গে খালি করে দিলাম। এখন আমি যখনই আজমির যাই কখনো ওই রুমটা নেই না, অন্য রুম নেই। তো এটাই ছিল আমার একটি ছোট্ট ঘটনা। আশা করি ঘটনাটা ভালো লাগবে। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম তোফায়েল। আমি একটি মার্টে কাজ করতাম। নামের কথা বলতে পারবো না কিছু কারণবশত। যে জায়গায় মাঠটা ছিল সেটা আগে সম্পূর্ণ নির্জন
ও জনমানবহীন এলাকা ছিল। পরে কিছু জনবসতি হওয়ায় সেখানে একটা ছোট্ট মাঠ বানানো হয়। আমরা 3 বন্ধু স্টাফ ছিলাম, আমি, আমার বন্ধু হাবিব আর জাকির। মাঠে সারাদিন শুধু আমরা 3 জনই থাকতাম। সাধারণত আমি আর হাবিবই রাতের শেষে সব বন্ধ করে যেতাম। এক রাতে যা ঘটল আমি কি বলবো। সেই ঘটনার পর আমি চাকরিটাই ছেড়ে দিলাম। স্যালারি ভালো ছিল ঠিকই, কিন্তু মালিক পুরো সব দায়িত্ব আমার ওপরেই ছেড়ে দিতেন। সে কখনো যেত, আবার কখনো আসতো না। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে সারাদিন বিক্রি খুব কম হয়েছিল। তাই মালিক বললেন, তোফায়েল, আজ মাঠ একটু দেরিতে বন্ধ করবা, কারণ সেল কম হওয়ায় সময় বাড়ানো হয়েছিল। আমরা 3 জন পুরো কাজ সামলাতে সামলাতে বুঝতেই পারিনি সময় কতটা রাত হয়েছে। এদিকে জাকির বলল, আমাকে বাড়ি যেতে হবে, সকালে স্কুল আছে। আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি যাও, আমি আর হাবিব সব বন্ধ করে চলে আসব। কেমন করে যে এত রাত হয়ে গেল টেরই পাইনি। পুরো এলাকা অন্ধকার, কারণ বাস পরে লাইট চলে গিয়েছিল। বহুদূর পর্যন্ত একটা দোকানও খোলা ছিল না, শুধু আমাদের সবটা জ্বলজ্বল করছিল। বাইরে শুধু কুকুরের ভয়ানক ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। আমরা মালিককে ফোন দিলাম যেন তিনি এসে নিয়ে যান, কিন্তু বৃষ্টির কারণে নেটওয়ার্ক ছিল না, ফোনই লাগছিল না। আমি হাবিবকে বললাম, দ্রুত সব জিনিসপত্র ভিতরে রাখো, আমরা এখনই বের হব। তারপর যা ঘটল, আজও যখন আমরা 2 জনে সেই রাতের ঘটনা মনে করি শরীর কাঁপে। আমি হাবিবকে ওপরে রেখে নিচতলায় গেলাম। নিচে একটা ছোট্ট অফিস ছিল, ওখানেই আমরা মাঝে মাঝে বসে খেতাম। আমি অফিস থেকে চাবি তুলে ওপরে উঠছিলাম, এমন সময় পেছন থেকে খুব আস্তে, খুব হালকা শব্দে কারো গান গাওয়ার মতো আওয়াজ পেলাম। বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা, আমার হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছিল। ওই অবস্থায় ওপরে ওঠার সাহসই হচ্ছিল না। আমি দাঁতে দাঁত চেপে আল্লাহ বলে দৌড়ে ওপরে এলাম। হাবিবকে বললাম, দ্রুত টাকা পয়সা গুছিয়ে রাখো, আমরা শাটার নামিয়ে ভেতরে বসে হিসাব করব। ঠিক তখনই আমাদের শাটারটা কেউ জোরে জোরে নক করতে লাগলো, এভাবে যেন কারো খুব তাড়া আছে ভেতরে ঢোকার। আর একজন নয়, একসঙ্গে 5 থেকে 10 জন নক করছে, এমন শব্দ। লোকজন যেন শাটার পেটাচ্ছিল আমাদের 2 জনেরই। তখন সেখানে প্রাণ বের হওয়ার মতো। তবু আমি হিম্মত করে হাবিবকে বললাম, পেছনের গেট দিয়ে বের হই। আমরা 2 জন আল্লাহর নাম নিয়ে দৌড় দিলাম। পেছনের গেট দিয়ে বের হয়ে যখন সামনের দিকটা ঘুরে এলাম, যেখানে শাটার বন্ধ ছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু শাটারটা একটানা নক হচ্ছে। ঠিক সেই একই শব্দ, ঠিক সেই একই তাড়াহুড়া। এতটাই ভয় পেয়ে আমরা দৌড়াতে শুরু করলাম। হুঁশ ছিল না, চারপাশে গভীর নীরবতা, মাঝে মাঝে শুধু কুকুরের ডাক। এলাকার সরু অন্ধকার গলিগুলো যেন আমাদের বুকের উপর চাপ দিচ্ছিল। আমরা কোন গলিতে যাই, ঘুরে ফিরে আবার একই জায়গায় ফিরে আসি। বিশ্বাস করবেন না, আমাদের মাথা তখন কাজ করছিল না, হাঁটাও যেন ঠিক মতো পারছিলাম না। অবশেষে আল্লাহর রহমতে এক সুজুকিওয়ালা সেই পথ ধরে আসছিল। আমাদের অবস্থা দেখে সে কিছু না বলেই বলল, চলো গাড়িতে উঠে বসো। মনে হলো সে হয়তো জায়গাটা সম্পর্কে আগেই জানতো। সব কথা তাকে বলার পর সে বলল, যেখানে তোমাদের মাঠ ছিল, আগে সেখানে একটা কবরস্থান ছিল। সেই শোনার পরই আমরা আর সেখানে চাকরি করিনি। এখন তো সেখানে মাঠটাও নেই। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, দোয়ায় রাখবেন। প্রিয় লিসেনার্স, চলুন আবার আরেকটি ঘটনার দিকে যাই। এই ঘটনাটি এক বোনের ঘটনা। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম উমাইমা। এই ঘটনাটি আমার নিজের সাথে কিছুদিন আগে ঘটেছিল। একদিন আমার আর আমার স্বামীর করাচি থেকে লাহোর যাওয়ার পরিকল্পনা হলো, কারণ আমরা আগে কখনো বাই রোড যাইনি। তাই আমার আম্মু আব্বুকেও সঙ্গে নিলাম। আমাদের যাত্রা রাত
3টায় করাচি থেকে শুরু হয়। সকালে 9টার দিকে সিন্ধে নাস্তার জন্য থামি, তারপর আবার যাত্রা শুরু করি। তখন ডিসেম্বর মাস, দিন ছোট। বিকেল 4টার মধ্যে আমরা মুলতান পৌঁছে গেলাম। সেখানে খাওয়া দাওয়া আর একটু ঘোরাফেরা করতে করতে মাগরিব হয়ে গেল। আমি আর আমার মা বললাম, আজ এখানেই থাকি, কাল সকালে লাহোর যাব। কিন্তু আমার স্বামী খুব জেদ ধরে বলল, আজই লাহোর যাব। আমরা এলাকা সম্পর্কে খুব বেশি জানতাম না। রাত 7টার দিকে মুলতান থেকে মোটরওয়ে ধরে রওনা দিলাম। মাত্র আধা ঘন্টা পর মোটরওয়ে বন্ধ পাওয়া গেল। আমাদের জোর করে জিটি রোডে নামিয়ে দেওয়া হলো। গুগল ম্যাপ ধরে আমরা যতই সামনে এগোচ্ছিলাম ততই চারপাশ শুনশান হয়ে যাচ্ছিল। চারদিকে শুধু ফসলের ক্ষেত, বড় বড় গাছ আর প্রচণ্ড অন্ধকার। কোনো লোকালয় চোখে পড়ে না। আমি স্বামীকে বললাম, যেই কোনো জনবসতি পাবো গাড়ি থামিয়ে দিবেন, আর সামনে যাব না। কিন্তু তিনি শুনলেন না, চলতে লাগলেন। এর 5 মিনিট পর আমাদের সামনে হঠাৎ করে এমন মনে হলো যেন ধোঁয়ার বড় বড় মেঘ এসে গাড়ির সামনে জমে গেছে। আমার স্বামী বললেন, আমার কিছুই দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না রাস্তা কোথায়। চারদিক থেকে এমন শব্দ আসতে লাগলো যেন অসংখ্য মানুষ গাড়িকে ঘিরে আছে আর জোরে জোরে কথা বলছে। আমরা গাড়িটাকে সামনে বা পেছনে কোনো দিকেই নিতে পারছিলাম না, কারণ 2 দিকেই ছিল গভীর খাদ। সামনে কিছুই দেখা যাচ্ছিল না। গাড়ির বাইরে নামার সাহস হচ্ছিল না, কারণ শব্দগুলো এমন ছিল যেন মানুষের কান ফেটে যাবে। মনে হচ্ছিল যেন গাড়ির চারপাশে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, আর আমরা যদি বাইরে পা দেই তবে তারা আমাদের ছিঁড়ে ফেলবে। আমরা সবাই উচ্চস্বরে দোয়া পড়া শুরু করলাম আর গাড়িতে কোরআনের আয়াত চালিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা আমরা ওই শুনশান রাস্তায় দাঁড়িয়ে রইলাম। তারপর সামনে থেকে একটি তীব্র গতির ট্রাক আসতে দেখা গেল। সে জরুরি ব্রেক মেরে দাঁড়ালো। তখন দেখি আমরা ওয়ান ওয়ে রোডের ঠিক মাঝখানে গাড়ি আড়াআড়ি করে দাঁড় করিয়ে রেখেছিলাম। যে কোনো দিক থেকে গাড়ি এলে আমাদের গাড়িকে ধাক্কা লাগতেই পারত। ট্রাক বের করার সাথে সাথে বিপরীত দিক থেকেও আরেকটি গাড়ি এসে গেল। সেই মুহূর্তে আমার ভেতরে যেন হঠাৎ সাহস ফিরে এলো। আমি গাড়ি থেকে নেমে গাড়িটাকে সোজা করলাম এবং সামনের দিক থেকে আসা গাড়ির লোকদের অনুরোধ করলাম, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আপনারা কি আমাদের কোনো জনবসতি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? আমরা আপনাদের গাড়ি ফলো করব। তাদের গাড়িকে ফলো করতে করতে বুঝতে পারলাম আমরা শুধু পথ হারাইনি, বরং রাস্তা থেকে অনেক দূর সামনে বেরিয়ে গিয়েছিলাম। আল্লাহ ওই গাড়িওয়ালাকে যেন ফেরেশতা বাণী পাঠিয়েছিলেন, না হলে আমরা ঠান্ডা আর ভয় পেয়ে হয়তো সেখানে অজ্ঞান হয়ে যেতাম। এরকম ঘটনা আমি আগে শুধু সিনেমায় দেখেছি। তিনি আমাদের কবিরওয়ালা নামে একটি গ্রামের কাছে পৌঁছে দিলেন। ভাগ্যক্রমে আশেপাশে একটি হোটেল খালি পেয়েছিলাম। বাকি রাতটা আমরা সেখানেই কাটালাম। ওই শুনশান রাস্তা, ওই ভয়ঙ্কর দৃশ্য এখনো মনে হলেই গা শিউরে ওঠে। হ্যাঁ, ঘটনা হয়তো খুব হরর না, কিন্তু ঘটনাটা এমন যা কখনো বলবার নয়। আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। তখন আমি আর্মিতে কনস্টেবল হিসেবে চাকরি করতাম। 2011 সালে আমার পাসিং আউট হয় এবং আমাকে একটি ইউনিটে পোস্টিং দেওয়া হয়। সে সময় গাড়ি সেক্টরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। বরফ ধসে 139 জন সৈনিক তুষারের নিচে চাপা পড়ে যায়। সেটা এক ইউনিটের ঘটনা ছিল, আর আমরা ছিলাম অন্য ইউনিটে। আমাদের দায়িত্ব ছিল ওই ইউনিটকে বদলি করা। আমার পোস্টিং হয়েছিল গোমা সেক্টরে, যা 11তম সেক্টরের পর নতুন তৈরি হয়, কারণ গাড়ি সেক্টর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। গাড়ি সেক্টরের 2 থেকে 3 কিলোমিটার পেছনে তারা গোমা সেক্টর বানায়। আমি যখন সেখানে পোস্টেড হই, 1.5 সপ্তাহ থাকার পর গাড়ি সেক্টরের পেছনে থাকা আরও একটি ক্যাম্পে আমাকে ডিউটি দেওয়া হয়। সারাদিন আমি মৃতদেহ উদ্ধার করতাম আর রাতের ডিউটি করতাম 6 জন মিলে। হায়দরি ক্যাম্পে
ডিউটি করতে করতে আমার দ্বিতীয় রাত ছিল সেটা। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আমার ডিউটি ছিল রাত 2টা থেকে 4টা পর্যন্ত। রাত 2টায় সন্তরী এসে আমাকে ডাকলো। আমি গিয়ার বুট সব পরে নিলাম, কারণ সিয়াচিনের ঠান্ডা কেমন সবাই জানে। সেখানে শুধু পাথর, বরফ আর আর্মি, মানুষ বলতে আর কিছু নেই। হায়দরি ক্যাম্পটা একটু উঁচুতে ছিল, ছোট একটা চূড়ায়। নিচে এসএসজির কোয়ার্টার ছিল। তারা সেখান থেকে সরে গেল। কোয়ার্টারগুলো দাঁড়িয়েছিল। আমি ডিউটিতে বের হলাম। গভীর রাত, চারপাশ অন্ধকার। মেঘ এত নিচে নামতো যে মাঝে মাঝে হালকা বৃষ্টি হতো। একটু বৃষ্টি হচ্ছিল, কাঁপিয়ে দেওয়া ঠান্ডা। আমি 3 থেকে 4 জোড়া থার্মাল পরে রাইফেল কাঁধে নিয়ে ডিউটির জায়গায় গিয়ে বসলাম। আমাদের থাকার জায়গা থেকে 20 থেকে 30 মিটার দূরে প্রহরীদের বসার জন্য ঘর ছিল। হাত শেখার জায়গাও ছিল। আর একটু নিচেই ছিল কিচেন ও ওয়াশরুম। ডিউটি শুরু হওয়ার 1 ঘন্টা পর রাত 3টার দিকে হঠাৎ নিচের দিকে, যেখানে কিচেন, সেখানে যেন দরজা খোলা বা লক করার মতো একটা শব্দ পেলাম। ভেতরে মুরগি আর অন্য পশু ছিল, তাই ভেবেছিলাম হয়তো কুকুর বা শেয়াল কিছু হবে। গুরুত্ব দিলাম না। কিছুক্ষণ পর সেখান থেকে ঘর ঘর শব্দ এলো। মনে হলো কেউ যেন গর্জাচ্ছে। এবার একটু ভয় পেলাম। টর্চ জ্বালিয়ে নিচের দিকে নামতে লাগলাম। আমি যে নিচে নামলাম ঠিক বুঝলাম না ওটা কি ছিল, কিন্তু আজও সেই জিনিসটার ব্যাখ্যা খুঁজে পাইনি। ওটা এত দ্রুত ছিল যে আমি চোখে ঠিক মতো ধরতেই পারিনি। উচ্চতা প্রায় 9 থেকে 10 ফুট, সারা শরীর ঘন লোমে ভর্তি, অবিশ্বাস্য ঘন। আমি টর্চ তাকাতেই হঠাৎ ওটা দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল। তখনই বুঝলাম ওটা কোনো সাধারণ জন্তু নয়, সত্যি ভয়ঙ্কর কিছু। তো আমার কাছে যেহেতু রাইফেল ছিল, আমি দ্রুত ম্যাগাজিনে গুলি ভরে দিলাম। তারপর আমি ওয়াশরুমের দিকে টর্চের আলো ফেললাম। বিশ্বাস করবেন কিনা জানি না, ওটার শরীরে কমপক্ষে 2 ফুট লম্বা লোম ছিল। নখগুলো যেন রিজালের যন্ত্রের থেকেও বড়, আর চোখ ছিল পুরো রক্তলাল। আমার দিকে স্থির তাকানো, যেন চেয়ে খাচ্ছে। আমি যে অবস্থায় ছিলাম সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমার পা জমে গিয়েছিল, দৌড়াতে পারিনি। সেখানেই ধপ করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আঙ্গুল ট্রিগারে চাপ লেগে গুলি ছুটে গেল। হয়তো এটা আল্লাহরই রহমত ছিল। গুলির শব্দ হতে ওটা ভয়ে দৌড়ে পালাতে শুরু করলো। ওদিকটাই পুরো জঙ্গল। সেখান দিয়ে শিন নদের গ্লেশিয়ার গলে পানি নেমে আসে। চারপাশে ঘন গাছপালা, গভীর জঙ্গল, পুরোটা যেন এক উপত্যকার মতো। ওটা দৌড়ে সেই জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আমি আরেক রাউন্ড ফায়ার করলাম। এরপর আর কিছু বলার শক্তি আমার ছিল না। 2টা গুলির শব্দেও ওপরের ঘরে যারা সন্তরী ঘুমাচ্ছিল তারা দৌড়ে এসে আমাকে তুলে নিল ওদের রুমে। আমাকে পানি খাওয়ালো, বলল, আপনি বিশ্রাম নিন, আজ আর ডিউটি লাগবে না। আমার জায়গায় অন্য একজনকে পাঠানো হলো। আমার খুব জ্বর উঠেছিল আর ভেতরটা কাঁপছিল। শুয়ে থাকলেও মনে হচ্ছিল ওই জিনিসটা আবার আমার সামনে দাঁড়িয়ে আছে। সকালে যখন উঠলাম জ্বর আরও বেড়ে গেছে। আমাকে গোমা সেক্টরে পাঠিয়ে দেওয়া হলো চিকিৎসার জন্য। 15 থেকে 20 দিন আমার চিকিৎসা চলল, কিন্তু জ্বর কমছিল না। পরবর্তীতে আমার সেখানে আর ডিউটি দেওয়া হয়নি। আমাকে সেন্টারই রাখা হতো, কিন্তু যখনই কাজের কারণে হায়দরি ক্যাম্পের আশপাশ দিয়ে যেতে হতো আমার বুক কেঁপে উঠত। ভয় যেন শরীরের ভেতর গেঁথে গিয়েছিল। আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি ওটা আসলে কি ছিল। সেখানকার মানুষেরাও বলে এই জায়গায় কিছু আছে যেটা মানুষকে ক্ষতি করে, এমনকি মেরে ফেলে। ওটার স্পিড এত বেশি যে কেউ কখনো ধরে উঠতে পারে না। যদিও পুরো এলাকা আর্মির অধীনে, তারপরও বহু মানুষ ভয় পেয়েছে। জায়গাটা ভয়ঙ্করভাবে হন্টেড। এটা কোথায় বোঝানো কঠিন। আমি প্রায় 1 বছর গোমা সেক্টরে চাকরি করেছি। আমার ঘটনার পর আরও 2 থেকে 3 জন একইভাবে ভয় পেয়েছিল।
শেষমেশ হায়দরি ক্যাম্পকে পরিবর্তন করে গাড়ি সেক্টরের দিকেই নিয়ে যাওয়া হয়, কারণ ওদিকটায় বেশি ইউনিট, বেশি জনবসতি। এটাই ছিল আমার জীবনের সেই ভাগ্যগাথা, যা আমি আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ প্রিয় লিসেনার্স। আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সকল নোটিফিকেশন অন রাখুন। এতে করে আপনি সকল নতুন ঘটনার নোটিফিকেশন পেয়ে যাবেন। নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।